হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি হাইকোর্টে খালাস। প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচার, বলছে আসামি পক্ষ। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। হাইকোর্টের রায় সন্তুষ্ট বিএনপি শিগগিরই দেশে ফিরে দলের হয়ে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান, বলছেন নেতারা। এবং শেখ হাসিনার আমলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার, লুটপাটে জড়িত কাউকে ছাড় নয়, বললেন প্রেস সচিব। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাট তন্ত্র জারি হয়েছে এবং আনফরচুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে বিচারিক আদালতের রায়ও বাতিল করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, বিগত সরকার প্রতিশোধ পরায়ণ হয়ে এই হামলাকে প্রতিপক্ষ দমনে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আসামির স্বজনরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2 দশক আগে 21 আগস্ট গ্রেনেড হামলা দেয়াল হয়ে দাঁড়ায় বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে। ঘটনার পর বিএনপি ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের তদন্তে জঙ্গিদের সম্পৃক্ততা পাওয়া যায়। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পুনর্তদন্ত শুরু করে। পরে জঙ্গি নেতা মুফতি হান্নানকে রিমান্ডে রেখে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়। তার সে স্বীকারোক্তির ভিত্তিতেই বিএনপি নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 29 জনকে অভিযুক্ত করা হয় এই মামলায়। বিচার শেষে 19 জনকে মৃত্যুদণ্ড আর 19 জনকে কারাদণ্ডের রায় দেন আদালত। পরে চলতি বছরের 21 নভেম্বর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি হয় উচ্চ আদালতে। পরে রায়ের জন্য মামলাটিকে অপেক্ষমান রাখে আদালত। রোববার সব আসামিকেই খালাস দেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, মুফতি হান্নানের দ্বিতীয়বার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়, অধিকতর চার্জশিট আমলে নেয়া সব প্রক্রিয়া ছিল অবৈধ। হত্যায় ও ষড়যন্ত্রে ছিল না আসামিদের সরাসরি সম্পৃক্ততা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আইনজীবীরা। আমি এই গত 16 বছর এই মামলার ডিফেন্সে আমি আর্গুমেন্ট করেছি এবং শেষ পর্যায়ে এসে আমার সৌভাগ্য হয়েছিল সমস্ত আসামিদের জন্য আমি আর্গুমেন্ট করেছি। তো এই মামলায় আমরা মাননীয় আদালতের কাছে হাইকোর্ট ডিভিশনের যেই বেঞ্চে এই মামলাটা আজকে নিষ্পত্তি হলো, আমরা কৃতজ্ঞ যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। এবং খুবই ইন্টারেস্টিং, 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। বিএনপির আইনজীবীরা বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই তারেক রহমানকে জড়ানো হয় এই মামলায়। গত 2 দশক যাবৎ এই 21 আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও নিহত হন 24 জন। সেদিনের সে ঘটনায় আহত হন আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি তো আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায় শুনেছেন এবং আপনি একটি রিপোর্টও করেছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, রায় কি বলেছেন আদালত, আর বিচারিক আদালতের রায় কি পর্যবেক্ষণ দিয়েছে সেটা আমাকে বলবেন। আচ্ছা,
আজকে যে হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটিতে আসলে যেটি প্রকাশ হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলাটা কিন্তু আসলে অনেক বেশি আলোচিত ছিল এবং সব থেকে ইন্টারেস্টিং যে কথাটা সেটা হচ্ছে যে ওই যে ঘটনাটা ঘটেছিল ঘটার মধ্যে কিন্তু আসলে আমরা কেউই জানি না যে ওই সময় আসলে গ্রেনেডটা কে ছুঁড়েছিল বা কে গ্রেনেড হামলাই বা বহন করেছিল। তো আজকে যখন হাইকোর্ট এর মধ্যে কিন্তু বিচারিক আদালত আসলে রায় দেওয়া হয়েছিল এবং সেটির ভিত্তিতে যখন 5ই আগস্ট পট পরিবর্তন হয় তারপরে কিন্তু নতুন করে শুনানি হয়। আর আজকে হাইকোর্ট যেটি বলেছেন যে এই যে রায় দেওয়া হয়েছিল আমাদের যে সাক্ষ্য যে ছিল 25 জন সাক্ষী তারা কিন্তু কেউই বলেননি যে এই গ্রেনেডটি তারা নিজের চোখে দেখেছেন যে এরা ছুঁড়েছে বা গ্রেনেড বহন করতে কাউকে দেখেননি, এটি কিন্তু বলা হয়েছে। তো এটিকে আসলে হাইকোর্ট যেটি বলেছেন যে এটি আসলে সোনা সাক্ষীর একটি রায় হয়ে গেছিল, যেটি বিচারিক আদালত যে রায়ের ভিত্তিতে আসলে সবাইকে সাজা দিয়েছিলেন। এই সাজাটি হচ্ছে 19 জনকে যেমন কারাদণ্ড দিয়েছিলেন আমাদের তারেক রহমান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কিন্তু ছিলেন। তো এটি বলেছেন এবং যে সাক্ষীরা রয়েছেন সেই সাক্ষীরা যেমন প্রমাণ করতে পারেননি যে কে গ্রেনেড ছুঁড়েছে সেটির ভিত্তিতে চার্জশিট যে তদন্ত কর্মকর্তা আছে তারাও কিন্তু আসলে প্রমাণ করতে পারেননি। এরপরই আসলে এটির ভিত্তিতে আসলে হাইকোর্ট রায় দিয়েছেন যে যেহেতু কোনো ধরনের কোনো কিছু সাক্ষ্য প্রমাণ হয়নি আর চার্জশিটেও আসলে নাম আসার পরও আসলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি, এর ভিত্তিতে আসলে হাইকোর্ট সবাইকে খালাস দিয়ে দিয়েছেন। আচ্ছা, আরেকটি হচ্ছে রায়ের পর আসামি এবং বাদী পক্ষের প্রতিক্রিয়া কেমন ছিল? আচ্ছা, এটি যেহেতু অনেক চলমান একটি দীর্ঘ 16 বছর ধরে চলছিল, তো এখানে যে বিএনপি পন্থী যে আইনজীবীরা ছিলেন তারা এটি বলেছেন যে আসলে তারেক রহমানকে যে এই মামলায় ফাঁসানো হয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রতিহিংসার জন্য আসলে তাকে এই মামলায় হচ্ছে আওয়ামী লীগ ফাঁসিয়েছিলেন। কারণ তখন কিন্তু আসলে কোনো ধরনের যেহেতু সম্পৃক্ততা পাওয়া যায়নি, কে করেছে এটির তদন্ত কিন্তু যেহেতু হয়নি, সেহেতু তারা এটি দাবি করছেন যে রাজনৈতিক বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের অপচেষ্টা করেছে আওয়ামী লীগ, যেটির কারণে আসলে তারেক রহমানের হচ্ছে সাজা হয়েছিল। এবং এদিক থেকে হচ্ছে জয়নুল আবেদিন যিনি ছিলেন বিএনপির আইনজীবী তিনি যিনি বলেছেন যে তারেক রহমানকে আসলে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন এবং এখানে ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেছেন যে 2 দশক ধরে যে মামলাটি সব থেকে বেশি আলোচিত, এই মামলায় হচ্ছে তারেক রহমানকে আলোচিতভাবে আন্তর্জাতিকভাবে এবং দেশে তাকে অপদস্থ করার জন্য শেখ হাসিনা ওয়াজেদ যেহেতু তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সেটির কারণে তাকে এই মামলার আশ্রয় নিয়ে তাকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলেন। এবং এরপর হচ্ছে আমাদের সাথে কথা হয় হচ্ছে শিশির মনিরের, উনি যেটি বলেছেন যে এই বিএনপি আর জামাত কর্মীদের যে এই মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল সেটির কারণে আসলে এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আসলে আমরা আওয়ামী লীগ সরকার আসলে মেইন যে কালপ্রিটরা যারা আছে তাদেরকে কিন্তু আসলে পার পেয়ে গিয়েছেন, তাদেরকে কিন্তু এখনো খোঁজা সম্ভব নয়। এরপর আজকে যেটি হয়েছে যে লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু একজন আলোচিত ওই সময়ে অভিযুক্ত ছিলেন, তার স্ত্রী এসেছিলেন, তিনি এটি বলে তার স্ত্রী এবং তার ছেলে এসেছিলেন, তো তাদের সাথে আমাদের কথা হয়, তিনি খুবই আবেগ আপ্লুত ছিলেন। তিনি বলেছেন যে আসলে এত বছর ধরে যে ন্যায় বিচার পাওয়ার সেটির আসলে কোনো ধরনের আসলে সীমা নেই, আমরা আসলে বুঝতে পারি, আমাদের সাংবাদিকদের বলেছে যে আপনারা আসলে বুঝতে পারবেন না যে এই আনন্দটা আসলে কতটুকু। তারা আল্লাহর কাছে আসলে শুকরিয়া করেছেন যে আমরা আসলে ন্যায় বিচার পেয়েছি। শুধুমাত্র লুৎফুজ্জামান বাবর না, এমন একজন অভিযুক্তের হচ্ছে স্বজন এসেছেন যে তার মেয়ে, তিনি বলেছেন যে আমি যখন ছোট ছিলাম তার বাবার কারাগারে থাকার বয়স হচ্ছে 17 এবং তারও এখন 17 বছর। তো এভাবেই আসলে স্বজনরা আসলে আজকে একটা আবেগঘন পরিবেশের মধ্যে পেয়েছেন যেহেতু খালাস হয়ে গেছে সব মামলা থেকে সবার। তো এটাই ছিল আজকের আদালতের পরিস্থিতি। সাবিনা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাবিনা মজুমদার। গ্রেনেড হামলা মামলার রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। এমনটিই দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ন্যায় বিচার পেলে বিএনপির সবাই মিথ্যা মামলা থেকে খালাস পাবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের খবরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাকশালের অবসানের ফলেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তারেক রহমান। যেদিন এই দেশে বাকশালী একদলীয়
দুর্বৃত্ত দুঃশাসনের পতন হবে, সেই দিন ন্যায় বিচারের আদালতে তারেক রহমান দোষী প্রমাণ করা যাবে না। আজকে সেটাই প্রমাণিত হলো। শেখ হাসিনা নেই, বাকশাল নেই, তাদের দুর্বৃত্ত বেনজির নেই, মনির নেই, তাদের র‍্যাব নেই, তাদের দুঃশাসন নেই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে গ্রেনেড হামলা মামলার সব আসামির খালাসের খবরে শুকরিয়া আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু দান করুন, যাতে দেশের মানুষের সেবা করতে পারেন। কেউ বাদ নাই ভাই, আমাদেরকে এখনো কোর্টে যেতে হয়, এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে, ইনশাল্লাহ আমরাও ন্যায় বিচার করলে পরে সবাই খালাস পেয়ে যাব। আর বিচারিক আদালতের মামলার রায় বাতিলকে ঐতিহাসিক বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, আইনিভাবে মোকাবেলা করেই সব অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন তারেক রহমান। এ রায়ে প্রমাণ হয়েছে অভিযোগ ছিল রাজনৈতিক। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, এ রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হলো। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেওয়ার নেতার নাম জনাব তারেক রহমান। গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সব আসামির খালাসের খবরে দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তারেক রহমান সহ অন্যান্য নেতাকর্মী বেকসুর খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেমন উচ্ছ্বাস দেখছেন বিএনপি নেতাকর্মীদের মাঝে, বিস্তারিত জানাবেন। আজকের দিনটি কিন্তু বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটি উচ্ছ্বাসের দিন, এবং আমরা লক্ষ্য করেছি দুপুরের পর থেকেই কিন্তু বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা বিভাগীয় শহর ময়মনসিংহের বিভিন্ন স্থানে কিন্তু আনন্দ মিছিল সহ তাদের মধ্যে যে উচ্ছ্বাস আনন্দ সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং নেতাকর্মীরা বলছেন যে বিগত দিনে যে যাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল অর্থাৎ ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় কিন্তু আজকে মিথ্যা প্রমাণিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিরা কিন্তু বেকসুর খালাস পেয়েছেন এবং তারা সেটিকে স্বাগত জানিয়েছেন। এবং সন্ধ্যার পরেই কিন্তু আমরা দেখেছি বিভাগীয় নগরী ময়মনসিংহের নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল কিন্তু শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এবং এই মিছিলটিতে কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স তিনি কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়াও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমরা যদি এই দিনটি এবং আজকের যে রায়টি হয়েছে সেটি সম্পর্কে একটু জানতে চাই, যুক্ত হতে চাই ময়মনসিংহের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আখন্দ। জানতে চাই আবু ওহাব আখন্দ, আজকের দিনটি তো আপনাদের জন্য অন্যরকম এবং উৎসাহ উদ্দীপনা আমরা কিন্তু দুপুর থেকেই লক্ষ্য করছি, এবং এই রায়টিকে আপনি কিভাবে দেখছেন এবং কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমরা শুধু আনন্দিত উচ্ছ্বসিত না, আমরা প্রমাণ করেছি, আমাদের নেতৃবৃন্দরা ত্যাগের মাধ্যমে প্রমাণ করেছে হাসিনার সরকার, হাসিনার আওয়ামী লীগ, হাসিনার সন্ত্রাস লীগ সমস্ত কিছুই ভুয়া। বাংলাদেশের মানুষকে নির্যাতনের মাধ্যমে বিশেষ করে জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্যকে, এমনকি আমরা বিএনপি পরিবারের সকল প্রকার নেতৃবৃন্দদেরকে আটকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে এতদিন আটকে রেখেছে। আজকে আইনের মাধ্যমে জনাব তারেক রহমান যে নজির দেখিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি পরিবার, বিএনপি সারা বাংলাদেশের মানুষ এই মিথ্যা মামলা সাজায় বেকসুর খালাস এবং তার সাথে যারা আসামি ছিলেন সবাই খালাস প্রাপ্ত হওয়ায় ময়মনসিংহের ঐতিহ্যবাহী সংগঠন, শক্তিশালী সংগঠন আবেগ আপ্লুত হয়ে আনন্দ মিছিলেই নয়, শুধু আল্লাহ পাকের কাছে শুকরানা আদায় করেছে, দোয়া পড়েছে, মিছিল করেছে। আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে। তিনি বলছিলেন যে শুধু এই আজকের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি খালাস পাওয়ার শুধু আনন্দ মিছিল নয়, তারা কিন্তু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং তাদের যে প্রত্যাশা ছিল সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।
21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসে সারা দেশে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সহকর্মীদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য নেতাকর্মী বেকসুর খালাস পাওয়ায় সারা দেশে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহে সন্ধ্যার দিকে নগরীর বাগানবাড়ি থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার দলীয় কার্যালয়ে শেষ হয়। এ সময় মিছিলটির নেতৃত্ব দেন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। রায়ের খবরে খুলনায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। সন্ধ্যায় খুলনা মহানগর বিএনপি পার্টি অফিস থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বগুড়ায় দুপুর 2টার দিকে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। রায়ের খবর শুনে কুমিল্লার মুরাদনগরে দলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। বিকেলে মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়ার আয়োজন করা হয়। এ খবরে সনাতন ধর্মাবলম্বীরাও মন্দিরে প্রার্থনার আয়োজন করে। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বৈরাচার পতনের পর অর্থনীতি পুনরুদ্ধারে 30 অধ্যায়ের 400 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। উঠে এসেছে বছর অন্তত $16 বিলিয়ন পাচারের চিত্র। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই শ্বেতপত্র হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বর্তমান সরকারের নানা চ্যালেঞ্জ তুলে ধরে শক্তিশালী লবিস্ট নিয়োগ করে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ নিষেধের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদের রিপোর্ট। বিগত 16 বছরের দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের ফিরিস্তি তুলে ধরতে গঠিত কমিটি শ্বেতপত্র জমা দিয়েছে। প্রাথমিকভাবে মূল 29টি প্রকল্প থেকে 7টির ঠিকুজি খতিয়ে দেখার কাজে হাত দেয় শ্বেতপত্র কমিটি। এতে অন্তত 2 লাখ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে বলে তথ্য পেয়েছে কমিটি। এর বাইরে বার্ষিক উন্নয়ন বাজেট এডিপির 23 থেকে 40% পর্যন্ত অপচয় হয় বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে কমিটি। এছাড়া 3 লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে উঠে এসেছে শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে। স্বৈরাচার সরকারের রেখে যাওয়া 18 লাখ কোটি টাকার ঋণ, পাচার হওয়া অর্থ উদ্ধার, জ্বালানি খাতের বিপুল দায়দেনা পরিশোধ ও দেশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরা কিন্তু সবচেয়ে ভালো লয়ার নিয়োগ করবে, পৃথিবীর বেস্ট লয়ার নিয়োগ করবে, আপনার অডিট ফার্ম ওদের লয়ারকে নিয়োগ করবে নিজেকে ডিফেন্ড করার জন্য। সুতরাং বাংলাদেশে কিন্তু ওইগুলা মনে রেখেই আপনার কর্মপরিকল্পনা সাজাতে হবে। আপনার ধরেন যে আমি ওই বেস্ট লয়ারের সাথে আপনার ফাইট করার মতো আমার কর্মপরিকল্পনা আছে কিনা, আমি আমার নিয়োগটা কিন্তু ওরকম হতে হবে। তার মানে আমাকেও বেস্ট লয়ার নিয়োগ করতে হবে, বেস্ট অডিট ফার্ম নিয়োগ করতে হবে, না হলে কিন্তু আমি পারবো না আসলে। তা সেই জায়গাটা মনে রাখতে হবে। তার মানে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে ওই কান্ট্রির সাথে আমাদের একটা যোগাযোগ বৃদ্ধি করা, যেটা আমরা ইউকের সাথে অলরেডি শুরু করেছি। আমি মনে করি সিঙ্গাপুরের সাথে শুরু হয়েছে, অন্যান্য কান্ট্রির সাথে শুরু হবে। সেখানে জানানো যে এটা কিন্তু আপনাদেরও মোরাল দায়িত্ব আপনাদের। তবে মূল্যস্ফীতির লাগাম টানা না গেলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এজন্য প্রতিযোগিতার মাধ্যমে দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব বলে মত এই বিশ্লেষকের। মুদ্রা নীতির বাইরেও অন্যান্য ফ্যাক্টর আছে যেটা দ্রব্যমূল্য বা মূল্যস্ফীতিকে আপনার প্রভাবিত করে। সেই জায়গাটা আমাদের কি করণীয় সেটার বিষয়ে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের বাইরেও ভাবতে হবে। আপনার ধরেন সেখানে ফিসকাল পলিসি বলেন বা কমার্শিয়াল পলিসি বলেন, বা যদি বলি আমি যে চাঁদাবাজি বা সিন্ডিকেট, যেটি বলি না কেন, বিভিন্ন নাম আমরা জানি। আপনাদের সিন্ডিকেট আমরা তৈরি করেছি, ওনাদেরকে আমরা সুযোগ দিয়েছি সিন্ডিকেট হওয়ার জন্য। এখন সেইখানে আমাদের কম্পিটিশন পলিসিগুলো ঠিক করতে হবে। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শ্বেতপত্র প্রকাশ করবে কমিটি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গেল 15 বছরে উন্নয়নের নামে বাংলাদেশে যে লুটপাট হয়েছে এর বিচার অবশ্যই হবে, এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, অর্থ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না, আর বিদেশে পাচার হওয়া টাকাও ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন প্রেস সচিব।
ক্ষমতা নিল তারপরে কিছুদিনের যেই উন্নয়নের যে গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাটতন্ত্র জারি হয়েছে এবং আনফরচুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। এই পুরো জিনিসটাকে ট্রেস করা, এটার জন্য স্পেশালাইজড গ্লোবাল ইনস্টিটিউশন আছেন, তাদের সাথে আমরা বসছি, কথা বলছি এবং তাদের পরামর্শ নিচ্ছি যে কিভাবে এই টাকাগুলো ফেরত আনা যায়। ভারতের ইসকন সমর্থকদের বাধার মুখে চাতলাপুর শুল্ক স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ভারতের ব্যবসায়ীরা মালামাল গ্রহণ না করায় আপাতত বন্ধ রয়েছে পণ্য রপ্তানি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ ইলাহি কুটি। সালেহ, শুল্ক স্টেশনে অচলাবস্থা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, বাংলাদেশি ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আপনি জানেন যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আমদানি রপ্তানি হয় ভারতের সাথে নানা পণ্য, কিন্তু সাম্প্রতিক সময়ে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসাবে ভারতের কৈলাস শহরের যে ইসকন সমর্থকরা রয়েছেন তারা অবরোধ সৃষ্টি করেছেন যে বাংলাদেশ থেকে যে পণ্য চাতলা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে সেই জায়গায় তারা অবরোধ সৃষ্টি করে রেখেছেন এবং বাংলাদেশ থেকে কোনো প্রকার পণ্য ভারতে যেতে দিচ্ছেন না। অর্থাৎ বাংলাদেশের যে পণ্য ভারতে যাবে এবং বাংলাদেশে যারা বিশেষ করে মাছ রপ্তানিকারক যারা রয়েছেন তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত 27 নভেম্বর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত কোনো সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়নি এই সমস্যা নিরসনের জন্য। আমি কথা বলেছিলাম বাংলাদেশের যে মৌলভীবাজারের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী সমিতির সভাপতি সলিল শেখর দত্তের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে 27 তারিখ থেকে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে এই অচল অবস্থার এখন পর্যন্ত কোনো নিরসন হয় নাই এবং তারা যে ভারতের যারা তাদের মাল তাদেরকে যে পাঠান তাদের সাথেও যোগাযোগ করেছিলেন। তারা বলছেন যে তারা এই ইসকন সমর্থকদের বাধার কারণে তারা কোনো মাল গ্রহণ করতে পারতেছে না। অর্থাৎ বাংলাদেশ থেকে যে পণ্য যাবে সেই পণ্য যাওয়ার কোনো ব্যবস্থাই এখন নেই। তারা এখানে লাল পতাকা জ্বালিয়ে দিয়ে টাঙ্গিয়ে দিয়ে তারা এখানে বিক্ষোভ করছেন এবং তারা অবরোধ সৃষ্টি করে রাখার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কোনো সব পণ্য যাচ্ছে না। আপনাকে একটি বিষয় জানাতে যে 27 নভেম্বর প্রতিদিনের মতো যেভাবে পণ্য রপ্তানি হয়, বিশেষ করে মাছ কোনো রকম প্রশাসনিক সমস্যা ছাড়াই যে রপ্তানিকারকরা নিয়ে গেছিলেন 0 পয়েন্টে, কিন্তু সেখানে তারা যেতে দেয় নাই এবং তারা যারা আমাদের বাংলাদেশের যারা রপ্তানিকারক তারা তাদের যারা ভারতের যারা পণ্য গ্রহণ করবেন তাদের সাথে যোগাযোগ করেন। তারা বলছেন যে এখান থেকে যদি কোনো মাল যায় বা কোনো ট্রাক যায় তারা জ্বালিয়ে পুড়িয়ে দিবেন এবং এখানে তারা অবরোধ সৃষ্টি করে রাখেন ইসকন সদস্যরা, যার কারণে কোনো মাল যেতে পারে না। প্রথম চালানে যে মালটি ছিল প্রায় 34,250 কেজি মাছ ছিল, সেই মাছটা এখন পর্যন্ত প্রবেশ করতে পারে নাই। যারা রপ্তানিকারক তারা এই মাছটা ফেরত এনে প্রক্রিয়াজাত করে আবার রেখেছেন এবং তারা আশার আলো দেখতেছেন যে এখান থেকে আবার তারা সেই মাছটা পুনরায় রপ্তানি করতে পারেন। এখন পর্যন্ত কোনো সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার কারণে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কোনো রকম মালামাল বাংলাদেশ সাথে ভারতের কোনো মালামাল আমদানি রপ্তানি হচ্ছে না, অর্থাৎ আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। কথা বলেছিলাম যে চাতলা চেকপোস্টের যারা কর্মরত আছেন তারা বলছেন যে মালামাল না গেলেও যাত্রী আসা যাওয়া কোনো সমস্যা হচ্ছে না। এই ছিল মৌলভীবাজারের চাতলা চেকপোস্টের সর্বশেষ তথ্য। সালেহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সালেহ ইলাহি কুটি।